নমস্কার। ভালো আছেন তো সবাই? ভিডিওটা দেখছেন তো? দেখবেন কিন্তু, খালি দেখলেই হবে না, পরিচিত লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকেও কিন্তু শেয়ার করবেন। কারণ এই তথ্যগুলো যত সমাজে শেয়ারড হবে, আমার মনে হয় সবার জন্যেই অনেক কিছু অজানা জিনিস জানা হয়ে যাবে, তাতে সমাজেরই ভালো হবে। আর যদি কোনো প্রশ্নও থাকে, আপনারা কমেন্ট করে কিন্তু নিশ্চয় প্রশ্নগুলো আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য। আজকে যে জিনিস নিয়ে আমরা কথা বলবো, সেটা আমি আমার ক্লিনিকে, আমার হাসপাতালে প্রায়ই শুনে থাকি। কি জিনিস নিয়ে? ডাক্তারবাবু, গলায় ব্যথা, এই 2-3 দিন হলো। এই অবধি তো ঠিক ছিল, তারপরেই যেটা মারাত্মক। ছোটবেলার থেকেই না আমার ডায়াগনোসিস হচ্ছে হলো টনসিলাইটিস। টনসিলের প্রবলেম আমার ছোটবেলার থেকেই আছে। এই যে টনসিলাইটিস, এই নিয়ে একটা ভুল বোঝাবুঝি, কিংবা এই নিয়ে আপনাদের মধ্যে একটা যে ভুল বোঝা, সেইটা নিয়েই কিছু আমি তথ্য আজকে আলোচনা করব। দুটো জিনিস আপনারা হয়তো প্রথমত শুনে থাকবেন যে আইটিস, এই কথাটা অনেক রোগের সঙ্গে আছে। গলব্লাডারে শুনে থাকবেন কোলেসিস্টাইটিস, টনসিলে শুনে থাকবেন টনসিলাইটিস, গলার মধ্যে শুনে থাকবেন ফ্যারিঞ্জাইটিস। তাহলে এই টিস কথাটা, এই আইটিস কথাটার অর্থ কি? আইটিস কথাটার অর্থ হচ্ছিল প্রদাহ, তার মানে হচ্ছে ইনফ্লামেশন। তো যে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ হয়, সেটাকে আমরা বলবো আইটিস দিয়ে শেষ করব। গলব্লাডারের প্রদাহ কোলেসিস্টাইটিস, আমাদের ফ্যারিংস মানে গলার ভেতরের প্রদাহ, সেটাকে ফ্যারিঞ্জাইটিস, টনসিলের প্রদাহ, সেটাকে আমরা বলবো টনসিলাইটিস। তো নানাবিধ প্রদাহ যদি কোনো জায়গায় হয়, সেই জায়গাটার কিছু কিছু জিনিস হয়, কিছু কেমিক্যাল চেঞ্জেস হয় ওই জায়গাটা, তারপরে জায়গাটা লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ফুলে যায় এবং ব্যথা হয়। তো তাহলে এইবার আমি যদি আপনাদেরই জিজ্ঞাসা করি, আমাদের মুখমণ্ডলের মধ্যে কি কি আছে? অনেক কিছু আছে, তাই না? আরম্ভ করতে পারি আমরা, দাঁত আছে, মাড়ি আছে, আলজিভ আছে, তালু আছে, গলগহ্বর যেটা সেইটা আছে, জিভ আছে, অনেক কিছু। আর একটু পেছন দিকে আমাদের যেখানটা শ্বাসনালীটা আরম্ভ হচ্ছে, যেটাকে হাইপোফ্যারিংস বলা হয়, ওখানে এপিগ্লটিস আছে। এইসব তো আছেই। আক্কেল দাঁত আছে মুখের মধ্যে, আর টনসিলও আছে। তাহলে এই যে নানাবিধ জিনিসপত্র আমাদের আছে, এগুলো যে কোনোর একটা আইটিস হতে পারে। তার মানে যে কোনোর একটা ইনফেকশন থেকে হোক, কিংবা নানাবিধ আরো কারণ থেকে হোক, একটা প্রদাহ হতে পারে। যে কোনো কিছুর প্রদাহ হলে পরে একটা ব্যথা হতে পারে। ব্যথাটা তো মুখের মধ্যে, গলার মধ্যেই ব্যথাটা হবে, তাই না? তো তার মানে কি সব ব্যথাই হয়ে গেল টনসিলাইটিস? তা তো নয়। টনসিলাইটিস যদি হয়, কিছু জিনিস হতেই হবে। এক হচ্ছে, এই টনসিল হাঁ করলে পরে আমাদের মুখের পেছন দিকে দুটো দিকেই দেখা যায় গোল গোল কিছু মাংসপিণ্ডর মতন আছে, ওগুলো হলো টনসিল। টনসিলাইটিস যদি হয়, তাহলে ওই টনসিলটা লাল, একেবারে রক্ত জবার মতন লাল হয়ে যাবে, সেটা হতে হবে। তার মধ্যে অনেক সময় সাদা সাদা পোস্ত দানার মতন হয়, যেগুলোকে ফলিকুলার টনসিলাইটিস বলে, সেই জিনিস দেখা যেতে পারে। টনসিলাইটিস হলে তার সঙ্গে হাই টেম্পারেচার আসবেই, 100 কিংবা 100-র বেশি টেম্পারেচার উঠবে, এবং খেতে অসুবিধা হবে, খাওয়ার গিলতে অসুবিধা হবে। তো এই তিনটে জিনিস যদি না হয়, তাহলে টনসিলাইটিস বলাটা খুব মুশকিল। এই টনসিলাইটিস যখন নিয়ে আপনারা আমাদের কাছে আসেন, সেই টনসিলের সঙ্গে লিঙ্কড যে বাইরের গ্ল্যান্ডগুলো আছে, স্পেসিফিক একেবারে দুটো জায়গা আছে, এখানে দুটো গ্ল্যান্ড আছে যেটা টনসিলের সঙ্গেও লিঙ্ক করা আছে, ওই গ্ল্যান্ডগুলোও নানাবিধভাবে ফোলা থাকে।
তো আমরা তো দেখি মুখের মধ্যে, দেখে নিয়ে যদি দেখি যে টনসিলটা যেরকম আমি বললাম সেরকম লাল হয়ে আছে, তার মধ্যে ইনফেকশনের কিছু সাইন্স আছে, তার সঙ্গে আপনার জ্বর আসছে, খেতে অসুবিধা হচ্ছে, এবং আপনি যদি দুদিকের গ্ল্যান্ডগুলো ওরকম ফোলা দেখি, তাহলে আমরা বুঝবো যে ওটা টনসিলাইটিস হয়েছে। এই কথাটা কেন বললাম? এত লোক আমাদের কাছে টনসিলাইটিস নিয়ে এসে থাকেন, সমাজের মধ্যে তাদের অনেকেই হয়তো বলে থাকবেন যে এই তোমার টনসিলটাকে অপারেশন করে দিলেই মনে হয় তুমি ভালো পাও। কেউ কেউ বলবেন না না টনসিল অপারেশন করো না, কিন্তু টনসিল অপারেশন করলে তোমাদের ইমিউনিটির সমস্যা হবে। প্রথম কথা হচ্ছে, বেশিরভাগ রুগী যারা আমাদের কাছে আসেন গলার ব্যথা নিয়ে বহু বছর ধরে আসছেন, তাদের কিন্তু বেশিরভাগেরই টনসিলাইটিস হয় না, টনসিলের সমস্যা নয়। আঁতকে উঠলেন তো? এটাই সত্য। তাহলে বেশিরভাগের গলার ব্যথা কিসের জন্য হয়? খুব সহজ একটা জিনিস থেকে হয়, জানেন তো? অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। তার মানে কি? আমাদের পেটে অ্যাসিড তো তৈরি হয়, সেটা তো সবারই তৈরি হয়, এমন নয় যে আমার অ্যাসিড তৈরি হলো মানে কি খারাপ হয়ে গেল, তা নয়। কিন্তু অ্যাসিড কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডটা পেটে তৈরি হয়। এই অ্যাসিডটা আমাদের পচনের জন্য, ডাইজেশনের জন্য সাহায্য করে। অ্যাসিড যদি না তৈরি হতো তাহলে কিন্তু ডাইজেশনের খুব সমস্যা হতো। কিন্তু এই ক্ষেত্রে, গলার ব্যথার ক্ষেত্রে সমস্যাটা কখন হয়? যখন অ্যাসিডটা উপরের দিকে উঠে আসে এবং গলার কাছে চলে আসে, যেটাকে আমরা বলি রিফ্লাক্স। তো এবার আপনি বলতে পারেন রিফ্লাক্স তো সবার হয় না, কিসের থেকে হয়? রিফ্লাক্স দেখুন বেশ কিছু কারণ থেকে হয়। এক হচ্ছে হলো যদি অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, মানে তৈরির পরিমাণ বেড়ে যায়, এক। দুই হচ্ছে না খাওয়া, মানে পেট খালি যদি অনেকক্ষণ ধরে রাখা হয়, তাহলে সেই অ্যাসিডটাও কিন্তু উপরে উঠে আসতে পারে। তিন নম্বর হচ্ছে হলো কিছু অভ্যাস, যেরকম নিকোটিন। নিকোটিন মানে তামাক। তামাক যে কোনোভাবে, এইটা সেই পান পড়া, গুটকা, খৈনির থেকেও হতে পারে, আবার স্মোকিং থেকেও হতে পারে। এগুলোতে কি হয়, আমাদের যে খাদ্য নালী মুখের থেকে যেটা পেটে গেছে, এই খাদ্য নালীর মধ্যে কিছু স্ফিংটার্স আছে, তার মানে কিছু ব্যান্ডের মতন আছে। সেই ব্যান্ডগুলো নিচ থেকে জিনিস উপরে উঠতে দেয় না। এই ব্যান্ডগুলো অনেক সময় রিল্যাক্সড হয়ে যায় নিকোটিনে, তাহলে পরে ছট করে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। আর একটা কি জিনিস থেকে হয়? আর একটা হয় হচ্ছিল ওবেসিটি, ওজন বাড়ার থেকে হয়। ওজন যদি বাড়ে, সেই জায়গাটায় কিন্তু খালি যে বাহ্যিকভাবে আমরা দেখছি যে ওজন বেড়ে যাচ্ছে তা কিন্তু নয়, নানাবিধ রোগ কিন্তু হতে পারে ওজনের সঙ্গে। আমরা মনে আছে আগে বলেছিলাম আপনাদের নাক ডাকা, স্নোরিং, স্লিপ অ্যাপনিয়া, এটা ওজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। সেইভাবে অ্যাসিড রিফ্লাক্সও কিন্তু ওজনের সঙ্গে বিশালভাবে জড়িত আছে। অ্যালকোহল, অ্যালকোহল ডেফিনেটলি কোনো রিচ খাবার দাবারের আগে অ্যালকোহল সেবন করা, কিংবা অ্যালকোহল সেবন করেই আমি শুতে চলে গেলাম, রাত্রিবেলা ঘুমোতে চলে গেলাম, এগুলোতে কিন্তু খাবার দাবার উঠে আসে এবং অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। তো যাই হোক, আমি কিছু কারণ বললাম যে অ্যাসিড রিফ্লাক্স কেন হয়। এই অ্যাসিড রিফ্লাক্স যদি হয়, গলাতে কিন্তু ওই অ্যাসিড এসে কিছু প্রদাহ করে, আবার সেই ইনফ্লামেশন করে। ইনফ্লামেশন হলে পরেই কিন্তু সেখানে গলায় ব্যথা হয়। আর একটা জিনিস অ্যাসিড রিফ্লাক্স করে থাকে, সেটা কি হয় না, গলার এই জায়গাটাতে তো আমাদের স্বরযন্ত্র আছে, স্বরযন্ত্রটাতেও কিন্তু অ্যাসিডটা এসে ধুয়ে দেয়, এবং এই অ্যাসিড বারবার আসতে থাকলে, স্বরযন্ত্রের উপরে ধুতে থাকলে, স্বরযন্ত্র অ্যাসিডের জন্য একটা প্রদাহ হতে পারে, ল্যারিঞ্জাইটিস বলি। এইটা অনেক দিন ধরে চলছে, তাই ক্রনিক ল্যারিঞ্জাইটিস। ছোট্ট করে বলে নিই, ইংরেজিতে দুটো কথা আছে, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট মানে সদ্য সদ্য হয়েছে, এই মুহূর্তে হয়েছে। ক্রনিক মানে অনেক দিন থেকে চলছে। তো এই যে ল্যারিঞ্জাইটিস মানে ল্যারিংস মানে স্বরযন্ত্রের আইটিস, আবার আইটিস মানে ইনফ্লামেশন। এই যে ইনফ্লামেশন বা প্রদাহ, এটা কিসের জন্য হচ্ছে? অ্যাসিড ওপরে উঠে এসে ওটাকে ধুয়ে দিচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, তাই ক্রনিক ল্যারিঞ্জাইটিস হয়।
যাতে কিনা গলার স্বরটা চেঞ্জ হয়ে যায়, এবং গলার তো ব্যথা হয়ই এই অ্যাসিড রিফ্লাক্সের জন্য। আর একটা কারণে আমাদের অ্যাসিড রিফ্লাক্স, আমাদের গলায় ব্যথা হতে পারে, সেটা হলো অ্যালার্জিক রাইনাইটিস। আমরা কিছুদিন আগে ওটা নিয়েও আলোচনা করেছিলাম। নাক এবং সাইনাসে যদি কোনো ধরনের অ্যালার্জি হয়, নানাবিধ যে জিনিসপত্র বাতাসে ঘুরে বেড়াচ্ছে তার কোনো কিছুর থেকে, সেইখান থেকেও একটা রসের মতন বেরোয়, নাকের পেছন দিয়ে গলাতে যায়। এটাকে বলে পোস্ট নেজাল ড্রিপ। এই যে গলাতে গেলে সেটাও কিন্তু একটা প্রদাহ করে গলার, এবং গলার প্রদাহ করলে এটাও কিন্তু গলায় একটা ব্যথা করে। তো তাহলে পরে গলা ব্যথা মানেই টনসিলাইটিস তা কিন্তু নয়। গলা ব্যথা নানাবিধ কারণ থেকে হতে পারে, তার মধ্যে কমন দুটো কারণ আপনাদের বললাম। ডাক্তারবাবুরা দেখে নিয়ে ভালো মতন বুঝতে পারবেন যে যখন গলা ব্যথা হলো সেটা কি কারণে হলো। আর একটা জিনিস আবার বলি, আগেও আলোচনা করেছিলাম, টনসিল যদি সত্যি সত্যিই অপারেট করতে হয়, টনসিল অপারেশন করে দেওয়া মানেই ওনার ইমিউনিটির সমস্যা হলো তা কিন্তু নয়। টনসিল এক ধরনের কোষ একত্রিতভাবে রাখা, সেটাকে বলে লিম্ফয়েড টিস্যু। আমাদের শরীরে নানাবিধ জায়গায় এই লিম্ফয়েড টিস্যু আছে, অর্থাৎ নানাবিধ জায়গায় টনসিলস আছে। এক এক জায়গার টনসিলের এক একটি নাম। গলার মধ্যে টনসিল দুটোকে খালি বাদ দিলে যে শরীরের সব টনসিল বেরিয়ে গেল তা নয়, আরও যে টনসিলসগুলো আছে তারা কিন্তু সক্ষম ইমিউনিটি তৈরি করার জন্য। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আরও মজার তথ্য হচ্ছে হলো, সারা জীবন কিন্তু টনসিল ইমিউনিটি তৈরি করে না। জন্মের থেকে ওই 11, 12, 13 বছর বয়স অবধি টনসিলও ইমিউনিটি তৈরি করে। তার মানে টনসিলের সঙ্গে অন্য জিনিসও ইমিউনিটি তৈরি করে, টনসিলও ইমিউনিটি তৈরি করে। কিন্তু এই 12, 13, 14 বছরের পর থেকে টনসিল আর ইমিউনিটি তৈরি করে না, ওটার আর সেইভাবে কোনো কাজ নেই। সেই কারণে 12, 13, 14 বছরের আগে যদি প্রয়োজন পড়ে, যদি টনসিল বের করতে হয়, তাতেও কোনো ক্ষতি হয় না। আর এই বয়সের পরে যদি টনসিলের প্রয়োজনের জন্য বের করতে হয়, ক্ষতি তো হয়ই না। নমস্কার।